আজকে যে আলোচনার বিষয়গুলো সেগুলো মূলত বেশ কটা বিষয় নিয়ে জানাবো, যার মধ্যে থাকবে জীবনের উন্নতি বা অবনতি, জীবনের সঠিক মর্যাদা এবং জীবনের মূল লক্ষ্যগুলো পূরণ হবে কি হবে না। সেই সঙ্গে বলবো কিছু গুপ্ত প্রয়োগ। আমরা প্রত্যেকটা মানুষ আমরা জন্মাই, যখন আমরা জন্মাই তখন আমাদের জ্ঞান বুদ্ধি থাকে না, সেরকম আমাদের চিন্তা চেতনা সেরকম থাকে না। কিন্তু যখন আমরা আস্তে আস্তে বড় হই, আমাদের ছোটবেলায় আমাদের অজান্তেই হিসাব মতো, কারণ আমরা তখন ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানি না, গার্জিয়ান পক্ষ বিদ্যা শিক্ষার জন্য শিক্ষাক্ষেত্রে বা স্কুলে পাঠিয়ে দেন। শুরু হলো আমাদের জীবনের চলার পথ। এবার একই শিক্ষা প্রতিষ্ঠানে বহু স্টুডেন্ট সেখান থেকে বেরোচ্ছে। কেউ জীবনে বিশেষ কিছু করতে পারছে, কেউ অল্প কিছু করতে পারছে, কেউ সেরকম কিছুই করতে পারছে না, জীবনে নিরাশ হয়ে থাকছে। এইবার এটা একটা অধ্যায়। আবার পরবর্তী অধ্যায়টা দেখা যায় কর্মজীবনে হয়তো খারাপ স্টুডেন্ট খুব ভালোভাবে সাকসেস, খুব ভালো স্টুডেন্ট কর্মজীবনে সেভাবে সাকসেস হতে পারলো না, বা ভালো স্টুডেন্ট ভালোভাবে সাকসেস পেল, দেখা যায়। তার পরবর্তীতে সংসার জীবনে গিয়ে কারোর ভাগ্যে দুর্যোগ জোটে, কারো ভাগ্যে সৌভাগ্য জোটে। তারপরে আস্তে আস্তে চলে আসলো বার্ধক্যকাল, সেখানে গিয়েও আবার অপেক্ষা, সুখ পাবো না দুঃখ পাবো, জীবনের শেষ মুহূর্তটা ভালোভাবে কাটবে না খারাপভাবে কাটবে। এবার জানিয়ে দেই কতগুলো বিষয়, জাস্ট শুধু একটুখানি মাথায় রাখবেন। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো লগ্নের আন্ডারে জন্মেছে, অর্থাৎ যেখানে জন্ম ছকে লং শব্দটা লেখা থাকে বা লগ্ন সরাসরি লেখা থাকে, সেটা তার লগ্ন। যদি লগ্নে খুব ভালো গ্রহ থাকে ভালোভাবে, এবং লগ্নপতি যে গ্রহটা সে যদি ভালো জায়গায় থাকে, তাহলে তার ছোটবেলা থেকে শরীর স্বাস্থ্যটা ভালো থাকে। তারপরে শিক্ষাক্ষেত্রে চলে আসি। শিক্ষাক্ষেত্রটায় যদি চতুর্থ এবং পঞ্চম ঘর ভালো থাকে, তাহলে ছোটবেলাটায় লেখাপড়াটা খুব ভালো হয়। সেই সঙ্গে যদি নবম এবং দশম ঘর ভালো থাকে, তাহলে পরে উচ্চ বিদ্যাও বেশ ভালো হয়। আর যদি এগুলো খারাপ অবস্থায় থাকে, তাহলে পরে খারাপ ফল দেবে। এবার দেখা যায় বহু ক্ষেত্রে স্টুডেন্ট লাইফে ছোটবেলাটায় খুব ভালো, পরবর্তীতে উঁচু ক্লাসে উঠে সেভাবে আর লেখাপড়ায় কোনো মন নেই, বন্ধু বান্ধব সঙ্গদোষ, কখনো নেশা, কখনো ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা ভাবনা, এগুলোতে কেরিয়ারটা নষ্ট করে ফেলছে। তাহলে তার জানতে হবে চতুর্থ এবং পঞ্চম ঘরটা ভালো ছিল, কিন্তু নবম বা দশম তাকে বিশেষ সাপোর্ট দিল না, তাই জন্য তার উচ্চ বিদ্যা হলো না। আবার উল্টোটা যদি হয়, চতুর্থ পঞ্চমটা খারাপ, ছোটবেলায় বা নিচু ক্লাসে লেখাপড়াটায় কমজোরি ছিল, ভবিষ্যতে বা পরবর্তীকালে লেখাপড়াটা খুব ভালো হয়ে গেল, অর্থাৎ নবম আর দশম ঘর তাকে খুব সাপোর্ট দিল, তাই সে উন্নতি করতে পারলো লেখাপড়া বিষয়ে বা উচ্চশিক্ষায়। এবার যখনই উচ্চশিক্ষার দিক যাবে, সাধারণত মাধ্যমিকের পর থেকেই আস্তে আস্তে কিন্তু সব ভাগ হওয়া বা ভাগ হবে চিন্তা করা শুরু হয়ে যায়। কে কোন লাইনে যাবে, কে কি করবে, কে জীবন তৈরি করার জন্য কোন পথে হাঁটবে, তখন থেকেই চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। কখনো স্টুডেন্ট করে, কখনো স্টুডেন্টের গার্জিয়ানরা স্টুডেন্টের কে জানিয়ে দেয় যে এইভাবে এই চলো। এবার চলে আসি, এই যে কর্মজীবন শুরু হবে, কর্মজীবন শুরু করতে গেলে কারো নির্দিষ্ট লক্ষ্য থাকে যে আমি এই কাজের সঙ্গেই সারা জীবন যুক্ত থাকবো এবং এতে আমি জীবন কাটিয়ে দেবো। আবার কেউ গা ঢিল দিয়ে থাকে, ও লেখাপড়া করছি করি না, ভবিষ্যতে যেটা হোক কিছু একটা করব। এই দুটো চিন্তা ভাবনার স্টুডেন্ট পাওয়া যায়। এক শ্রেণী আগে থেকেই ভেবে নেয় যে আমি জীবনে কোন পথে যাব, আমার মূল লক্ষ্যটা কি। আবার আরেক শ্রেণীর স্টুডেন্ট লেখাপড়া যতদিন করছি করি, তারপর যেটা খুশি একটা ভালো কিছু পেলেই হলো, একটা কাজকর্ম করলেই হলো। এই দু রকম শ্রেণী।
যদি দেখা যায় কর্মস্থানে কোনো ভালো গ্রহ 10 নম্বর ঘরে কোনো ভালো গ্রহ রয়েছে, তাহলে কর্মের অভিমুখ আগে থেকে স্থির হয়ে থাকবে। আর যদি দেখা যায় যে কর্মস্থানে খারাপ গ্রহের প্রভাব রয়েছে, তাহলে সেক্ষেত্রে তার অল্প বয়সে কর্মের অভিমুখ সঠিক হবে না, বারবার কাজ পরিবর্তন, এই কাজ ওই কাজ সেই কাজ, বহু কিছু কাজের সঙ্গে সে যুক্ত। ভালো গ্রহ এবং খারাপ গ্রহ একসঙ্গে রয়েছে, সে একাধিক কারবারের সঙ্গে যুক্ত এবং সে সফল। শুধুমাত্র খারাপ গ্রহ রয়েছে, সঠিকভাবে কর্মপথ তার জন্য নির্দিষ্ট নয়। যা বলছি মিলিয়ে নেবেন। এইবার চলে আসি কর্মজীবনের পরে সংসার জীবন। সংসার জীবন যখন আসবে তখন কি করতে হবে? তখন সংসার জীবন বলতে সাধারণত আমরা আগেই সংসার জীবন বলতে ভাবি বিবাহিত জীবন, কিন্তু বিবাহিত জীবন অবশ্যই সংসার জীবন, কিন্তু বিয়ে না করলে কি সে সংসারে থাকে না? থাকে। সে তো বনে জঙ্গলে যে থাকছে না, সে তো সন্ন্যাস জীবন নেয়নি, আলটিমেট সে তো যৌথ সংসারেই রয়েছে। তাহলে 7 নম্বর 8 নম্বর যেমন দেখতে হবে, ঠিক তেমন চতুর্থ ঘরটাও দেখতে হবে, তৃতীয় ঘরটাও তার দেখতে হবে। কারণ যদি কারোর থেকে 1 গ্লাস জল চাওয়া হয় যে আমাকে 1 গ্লাস জল দাও, সেটা তৃতীয় ঘর থেকেই বিচার হবে। তাহলে 4 নম্বর থেকে গৃহগত সুখ, 7 নম্বর থেকে বিবাহ বিবাহিত জীবন, 8 নম্বর ঘর থেকে বিবাহিত জীবনের স্থায়িত্বকাল। তাহলে বোঝা গেল, এই ঘরগুলো যদি ডিস্টার্ব থাকে তাহলে তার সংসার জীবনটা অশান্তিময় হবে। যদি ঘরগুলোতে ভালো গ্রহ বা ভালো গ্রহের দৃষ্টি থাকে তাহলে তার সংসার জীবনটা ভালো থাকবে, ভালোভাবে চলবে, সে সংসার জীবনে সুখী হবে। আবার দেখুন কিরকম একটা জ্যোতিষশাস্ত্রের একটা বিষয় নিয়ে উল্লেখ করি। পঞ্চম ঘর, একটু আগে বলেছি যে পঞ্চম ঘর, চতুর্থ পঞ্চম লেখাপড়ার জায়গা, আবার ঠিক তেমন পঞ্চম ঘরটা সন্তান ক্ষেত্র। পঞ্চম ঘরটা যদি ভালো থাকে, পঞ্চম ঘরটা যদি ভালো থাকে, ভালো গ্রহ থাকে, ভালো গ্রহের দৃষ্টি থাকে, তাহলে প্রত্যেকটা ব্যক্তির একটা না একটা সময় বয়স হবে। প্রত্যেকেই তো চাইবে আমার সন্তান থাকুক এবং ভবিষ্যতে বুড়ো বয়সে আমার সন্তান যেন আমাকে দেখভাল করে বা সেবা শুশ্রূষা করে। এটা প্রত্যেকেরই মানসিক ধারণা, মুখে বলুক আর না বলুক। বহু ব্যক্তি আছে গায়ের জোরে পিঠ দিয়ে দেয়ালে ঠেলার মতো ব্যক্তি, বাস্তবে হয় না সেটা। বহু লেকচার দেখেছি, বাস্তবে সেটা হয় না। ওই মনের একদম ভেতর থেকে হলেও সে মনে মনে কামনা করে বা একটা সুপ্ত আশা তার মধ্যে, বুড়ো বয়সে যেন সন্তান দেখে, পাশে থাকে। তাহলে 5 নম্বর ঘর বা পঞ্চম ক্ষেত্র যদি ভালো হয় তাহলে সন্তানের থেকে ভবিষ্যতে বা বুড়ো বয়সে সেবা শুশ্রূষা পাবেন বা আদর ভালোবাসা পাবেন বা মেন্টাল সাপোর্ট পাবেন। যদি খারাপ থাকে তাহলে পাবেন না, বুড়ো বয়সে একাকিত্ব আসবে। তাহলে এইবার সব থেকে বড় জিনিস হচ্ছে 8 নম্বর ঘর। একটু আগে বললাম 8 নম্বর ঘর বিবাহিত জীবন কতদিন থাকবে, কত বছর থাকবে, কতদিন চলবে। কিন্তু 8 নম্বর ঘরটা হচ্ছে শেষ বয়সের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা। শেষ বয়সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। 8 নম্বর ঘরে যদি শনি থাকে, সে 40 বছর বয়স পর্যন্ত বাঁচুক, সে 80 বছর বয়স পর্যন্ত বাঁচুক, সে 100 বছর বয়স পর্যন্ত বাঁচুক, তার জীবনে আক্ষেপ থেকে যাবে, আমার বহু কাজ করার বাকি ছিল, শেষ করতে পারলাম না। হবেই, আসবেই। 8 নম্বর ঘরে কেতু, শেষ জীবনটা খুব একটা ভালো যায় না। 8 নম্বর ঘরে বা অষ্টম ঘরে কেতু, শেষ জীবনটা ভালো যায় না। শেষ জীবনটা কিছুটা দুর্বিষহ হয়, মানসিক চাপ আসে, খুব মনে অনেক আঘাত লাগে। শরীরের আঘাত 2 দিন 3 দিন 7 দিনে ঠিক হয়ে যায়, মনের আঘাত ঠিক হতে চায় না। 8 নম্বর ঘরে কেতু শেষ জীবনে শারীরিক একাধিক সমস্যা নিয়ে আসে।
অষ্টমে কেতু যদি খারাপ ঘরে থাকে, অষ্টমে কেতু যদি খারাপ ঘরে থাকে, মনে মনে মৃত্যুকে প্রার্থনা করবে, ডাকবে, সহজে আসবে না, সহজে তার মৃত্যু হবে না, অর্থাৎ অনেক ভোগান্তি, তারপরে মৃত্যু। অষ্টমে কেতু খুব মিস্টিরিয়াস ফল দেয়, বাস্তবে দেখেছি। আবার দ্বাদশ ঘর, দ্বাদশ 12 নম্বর ঘর, বহু মানুষের ধারণা দ্বাদশ ঘর মানে খুব খারাপ। না, দ্বাদশ ঘর থেকে বহু কিছু বিচার হয়। আপনি জীবনে কি ব্যয় করবেন, কোন কোন দিক থেকে ব্যয় করবেন, কি কি ব্যয় হবে, শুধু অর্থ ব্যয়টাই ব্যয় নয়। আপনার বাড়ি চলে গেল, সেটাও একটা ব্যয়। আপনার সম্মানহানি হয়ে গেল, সেটাও একটা ব্যয়। আপনি বহু বছর জেল হাজত বাস করলেন, সুস্থ জীবন থেকে কয়েকটা বছর আপনার অন্ধকার কারাগারে কেটে গেল, তো সেটাও তো জীবন থেকে ব্যয় হয়ে গেল। কেউ টাকা পয়সায় চোট করে পালিয়ে গেল, নিজের লোক হোক, পরের লোক হোক, বন্ধু হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, যেই হোক, সেটাও তো ব্যয়, জীবন থেকে তো হারিয়ে গেল। নির্দিষ্ট বয়স পর্যন্ত কর্ম করার বিরাট সুযোগ ছিল, কোনো না কোনো ভাবে হলো না। বুড়ো বয়সে গিয়ে আপনার কাজ করে খেতে হচ্ছে, টাকা রোজগার করতে হচ্ছে। তাহলে অল্প বয়সে যখন কাজের বয়স, সেই বয়সটা তো ব্যয় হয়ে গেল, কাজে লাগানো গেল না। মানুষ দোষ দেবে মানুষের, যে কাজে লাগায়নি ইচ্ছা করে, কিন্তু গ্রহগত এমন কিছু পজিশন থাকে কাজে লাগাতে দেয় না, কাজে লাগাতে দেয় না। বাস্তবে বহু বহু ক্ষেত্রে দেখা যায়। দ্বাদশ ঘর হচ্ছে প্রাপ্তির জায়গা। কোন প্রাপ্তির জায়গা? দ্বাদশ ঘর থেকে কি আপনি মাটি খুঁড়ে টাকা পাবেন, নাকি আকাশ থেকে টাকার বস্তা পড়বে? রবি কি করে? রবি জীবনে খুব ভালোভাবে প্রতিষ্ঠা দেয়। চাকরি পেলেই জীবনে প্রতিষ্ঠা পাওয়া যায়, না পেলে প্রতিষ্ঠা পাওয়া যায় না? 100% যায়। চাকরি করে একটা মানুষ কত টাকা রোজগার করে, তার থেকে ব্যবসায়ীদের দেখুন, প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের দেখুন, তার 100 গুণ, 1000 গুণ রোজগার করছে। তাহলে জীবনে উন্নতির মূল রবি, কিন্তু চাকরির মূল রবি নয়। বহু জন্ম ছক আছে রবি একেবারে ড্যামেজ, সরকারি চাকরি করে। তাহলে কি করে হলো? রবি যদি চাকরির মূল হয়, তাহলে রবি ড্যামেজ, তাহলে তার সরকারি চাকরি কি করে হলো? অনেকে চেম্বারে এসে বলে যে দেখুন সামনে আমার কম্পিটিটিভ এক্সাম রয়েছে, দেখুন তো কি আছে, রবিটা কি আছে। সব জানে তারা, তারা সব জানে। রবি থেকে বিচার হয় না, ওটা রাহু থেকে বিচার হয়। কম্পিটিটিভ এক্সাম, প্রতিযোগিতামূলক পরীক্ষা, রাহুর ওখানে ভূমিকা সব থেকে বেশি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাহু এগিয়ে দেয় অনেকটা। যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় হোক না কেন, প্রতিযোগিতায় সাকসেস দেয় রাহু। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে দেখবেন খুব সহজে বুঝতে পারবেন যে কোনটায় কি হয়। অনেকের ধারণা কেতু খুব খারাপ অবস্থায় রয়েছে, কেতু খুব খারাপ অবস্থায় রয়েছে মানেই জলে ডুবে মরবে। একদম ভুল ধারণা। যত মানুষ জলে ডুবে মরে প্রত্যেকের যে কেতু খুব ড্যামেজ না, একদম না। আবার কেতু খুব ড্যামেজ থাকলে কি তারা জলে ডুবেই মরবে, অন্য কোনো ভাবে মরবে না? ধারণাটা ভুল। কেতু যদি খুব খারাপ থাকে, বেসিক যে পয়েন্টটা সেটা হচ্ছে তার নানা বিষয়ে বাধা আসে, কিছু মানুষ তার সঙ্গে শত্রুতা করে, গোপন শত্রুর পরিমাণটা বেশি হয়, সে জানে না কিন্তু তার অগোচরে তার সঙ্গে শত্রুতা করছে, বিরোধিতা করছে, এইটা হয়। কেতু যদি এক্সেসিভ খারাপ অবস্থায় থাকে, তাহলে বহু ক্ষেত্রে শারীরিক চোট আঘাত আসে, এবং সেটা লোয়ার পোর্শন, কোমর থেকে পা পর্যন্ত বেশি চোট আঘাত দেয়। শনি কেতু একসঙ্গে ডিস্টার্ব থাকলে হাড়গোড় ভাঙে, মঙ্গল ডিস্টার্ব থাকলে হাড়গোড়কে ভেঙে দেয়। মঙ্গল কেতু একসঙ্গে, শনি কেতু একসঙ্গে, এগুলোতে। যাই হোক, আজকের আলোচনাটা তো অনেকক্ষণ হলো, সময়ও যাচ্ছে।
নিচে যে ফোন নাম্বারটা রয়েছে দরকার হলে ফোন করে নেবেন, এই নাম্বারে ফোন করে চেম্বারে আসবেন। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।